আচ্ছা, তাহলে আগেরটা বোঝা গেছে, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলছে? আচ্ছা, তার আগে বলে দিই, আমি যে কটা অঙ্ক এখানে বেছেছি আজকে প্রিভিয়াস ইয়ার সলভ করানোর জন্য, সেটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সব WBCS মেন্সের, যেহেতু সামনে মেন্স আছে তো মেন্সের অঙ্ক আমি তুলেছি, আর তার সাথে হচ্ছে মিসলেনিয়াসটা আমি তুলেছি, ঠিক আছে? বাকি পিএসসির যা কিছু এক্সামের আছে, অর্থাৎ ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, এগুলো সব কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করবে, কারণ এই অঙ্ক করিয়ে দেওয়ার কোনো মানে হয় না, প্রত্যেকে পারবে, যেটা আটকাবে সেটা শুধু করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো নেক্সট কি অঙ্ক আছে দেখি। নেক্সট যে অঙ্কটা আছে এটা হচ্ছে মিসলেনিয়াস 2020 অঙ্কটা, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে যে এ আর বি একটা কাজ কমপ্লিট করতে পারে হচ্ছে 30 দিনে। এ হ্যাভিং ওয়ার্ক ফর 16 ডেজ, 16 দিনের জন্য এ কাজ করেছে, তারপর নিশ্চয়ই চলে গেছে। বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক অ্যালং ইন 44 ডেজ, বি বাকি কাজটা 44 দিনে কমপ্লিট করেছে। এবার জানতে চাই যে পুরো কাজটা যদি বি একা করে ফেলতো তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হতো। এখানে এলসিএম মেথড দিয়ে যদি আমরা করতে যাই, এখানে সব থেকে মুশকিল যেটা হবে সেটা হচ্ছে এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করা, ঠিক আছে? এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করা যাবে না। তো সেই জন্য আমাদের এখানে কি করতে হবে, এ এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি এক্স ওয়াই ধরে নিয়ে অঙ্কটা করতে হবে, বাট সেটা যদি করতে যাই যথেষ্ট বড় হবে অঙ্কটা, তো আমরা সেটা করবো না। আমরা কি করব, সামান্য একটু ট্রিক ইউজ করে ছোটভাবে অঙ্কটা করবো। কিভাবে করি দেখো, এখানে বলেছে যে এ আর বি একসাথে যদি একটা গোটা কাজ কমপ্লিট করতে পারে ওদের সময় লাগে হচ্ছে 30 ডেজ, ঠিক আছে? তো আমি এখানে ফার্স্টে ধরেই নিচ্ছি যে টোটাল ওয়ার্কটাই হচ্ছে 30 ইউনিট। কি ধরবো, টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে 30 ইউনিট, ঠিক আছে? 30 ইউনিট হচ্ছে মোট কাজ। তো 30 ইউনিট যদি মোট কাজ হয় আর এ বি যদি 30 দিনে 30 ইউনিট কাজ করে ফেলতে পারে, তাহলে এ আর এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি বা স্পিড কত হবে? স্পিড হবে হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে? তাহলে এ আর বি এর স্পিড বা এফিসিয়েন্সি কি বেরোলো? 1 ইউনিট। ক্লিয়ার? এবার নেক্সট আসছি, 1 ইউনিট যদি এ আর বি এর এখানে হচ্ছে এফিসিয়েন্সি বা স্পিড হয়, তো আমাকে নেক্সট বলেছে এ 16 দিনের জন্য কাজ করেছে আর বাকি কাজটা বি 44 দিনে করেছে। দেখো এ প্রথমেই বলে দিয়েছে আমি 16 দিন কাজ করব তারপর চলে যাব, ঠিক আছে? আর বি বলেছে যে ঠিক আছে বাকি কাজটা আমি 44 দিনে কমপ্লিট করে দেবো। আমি এখানে একটা ছোট্ট ট্রিক ইউজ করব। কি ইউজ করব? এ 16 দিনে কাজ করবে, করে 16 দিন কাজ করার পর চলে যাবে। আমি বি কে বললাম ভাই তুই এ কে একটু হেল্প করে দে, মানে প্রথম 16 দিন তুই তো 44 দিন কাজ করবি, বি কে তো 44 দিন কাজ করবে। তা আমি বি কে বললাম যে ভাই তুই 44 দিন যখন কাজ করবি তুই একা না করে প্রথম 16 দিনটা তুই একটু এ কে হেল্প করে দে, দুজন মিলে কর প্রথম 16 দিন। আমি এটা বলতেই পারি। তো এ কে আমি কি করলাম, এ কে হেল্প করার জন্য আমি বি কে ইনক্লুড করে দিলাম। তার মানে বি কি করলো, প্রথম 16 দিন এ কে হেল্প করলো। তাহলে এখানে নিশ্চয়ই এ প্লাস বি 16 দিন যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করে সেটা বের করতে পারবো, কারণ আমরা এ প্লাস বি এর স্পিড জেনে গেছি। মানে একদিনে কতটা কাজ করে, একদিনে 1 ইউনিট কাজ করে। তো স্বাভাবিকভাবেই এ প্লাস বি 16 দিনে কতটা কাজ করবে, 16 ইউনিটস কাজ করবে, ঠিক আছে? তো এ প্লাস বি কি করবে, 16 ইউনিটস কাজ করবে। তাহলে এ আর বি 16 দিনে কতটা কাজ করে সেটা আমাদের বেরিয়ে গেল। তাহলে রেস্ট পার্ট কতটা পড়ে আছে, বাকি কাজ কতটা পড়ে আছে, আমাদের টোটাল কাজ ছিল কতটা, 30 ইউনিটস, তাই তো? 30 ইউনিট আমরা মোট কাজ ধরেছি, তার থেকে রেস্ট পার্ট 16 বাদ চলে গেছে, তার মানে 14 ইউনিট কাজ আর বাকি আছে। এবার বলো এই 14 ইউনিটস কাজ যেটা বাকি রয়েছে এটা কে করবে, বি করবে, কারণ প্রশ্নে তো বলেই দিয়েছিল বাকি কাজটা বি কমপ্লিট করে। কিন্তু বলেছে বাকি কাজটা বি কমপ্লিট করে কত দিনে, 44 দিনে। বাট এখন কি এই 14 ইউনিট কাজ করতে 44 দিন সময় লাগবে? লাগবে না। কেন? কারণ ও 44 দিনের মধ্যে অলরেডি 16 দিন এ কে হেল্প করে দিয়েছে, মানে 16 দিন বি অলরেডি কাজ করে ফেলেছে। তাহলে বি যদি 44 দিনের মধ্যে, এই 44 দিনের মধ্যে যদি অলরেডি 16 দিন কাজ করেই থাকে, তাহলে বাকি আর কতদিন লাগবে ওর কাজটা করতে? 44 দিন যদি ও কাজ করেই থাকে, 16 দিন যদি কাজ করেই থাকে 44 দিনের মধ্যে, তাহলে বাকি আর কতটা সময় লাগবে? বাকি সময় লাগবে কত, 44 মাইনাস 16, ঠিক আছে? তাহলে কত হলো, 28। তাহলে বাকি যে টাইমটা পড়ে আছে 28 দিন, এই 28 দিন কে কাজ করবে, বি কাজ করবে, তাই তো? 44 দিন লাস্ট কাজ করার কথা ছিল, বাট করবে এখন 28 দিন। তাহলে 28 দিনে ও বাকি কাজটা কমপ্লিট করবে। তার মানে এবার আমি বলতে পারি এখানে যে বি বি হচ্ছে এই 14 ইউনিটস কাজ করবে 28 ডেজে, ঠিক আছে? তাহলে 14 ইউনিট কাজ করবে কত দিনে, 28 দিনে। 28 দিনে 14 ইউনিট কাজ করছে, তাহলে 14 ইউনিট কাজ করতে বিয়ের সময় লাগছে কত, 28 দিন। মানে যত পরিমাণ কাজ তার ডাবল সময় লাগছে, রাইট?
তাহলে বলেছে যে বি যদি এই পুরো কাজটা কমপ্লিট করতো তাহলে কত দিনে করতো? সিম্পল, 30 ইউনিট যদি কাজ কমপ্লিট করতো বি একা, তাহলে 14 ইউনিট কাজ করতে ওর যদি ডাবল সময় লাগে, 28 দিন সময় লাগে, তাহলে 30 ইউনিট কাজ করতে ডাবলই সময় লাগবে, মানে 60 ডেজ সময় লাগবে। তাহলে এটা হচ্ছে আনসার, মানে অপশন সি। ঠিক আছে, অপশন সি। তার মানে বি যদি 14 ইউনিট, এবার এখান থেকে তোমরা ভেঙেও করতে পারো জিনিসটা, যে 14 ইউনিট কাজ করে একদিনে, এখান থেকে তুমি তার এফিসিয়েন্সি বার করে নাও, যে সরি 28 দিনে, তাহলে 28 দিনে যদি 14 ইউনিট কাজ করে, একদিনে কত ইউনিট কাজ করবে? একদিনে করবে হচ্ছে 14 ডিভাইডেড বাই 28, মানে হাফ ইউনিট কাজ করবে একদিনে। তাহলে একদিনে হাফ ইউনিট কাজ করা মানে এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার তুমি হাফ দিয়ে ভাগ করে দাও 30 ইউনিটকে, কারণ মোট কাজ টোটাল ওয়ার্ক তো 30, তো টোটাল ওয়ার্ক যদি 30 হয় তাহলে ডেজ কত লাগবে? ডেজ লাগবে 30 বাই হাফ, দ্যাট ইজ 60 ডেজ। ঠিক আছে, এইভাবে করতে পারো। আমি জাস্ট এখান থেকে সহজে বোঝাই যাচ্ছে যে 14 ইউনিট কাজ করতে যদি ডাবল সময় লাগে, তো 30 ইউনিট কাজ করতেও ডাবলই সময় লাগবে, তো সেই হিসেবে আমি 60 বললাম। তোমরা চাইলে এইভাবে ভেঙে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে অঙ্কটাতে কোনো রকম এক্স ওয়াই এফিসিয়েন্সি ধরার দরকার নেই, জাস্ট একটা ছোট্ট ট্রিক ইউজ করে অঙ্কটা কমপ্লিট করা যেতে পারে। ওকে, দেখো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা বলো। ওকে, নেক্সট অঙ্ক চলো। নেক্সট অঙ্ক কি বলেছে? প্রফিট লসের অঙ্ক। কি বলেছে? প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 1060 is 20% more than the loss incurred by selling the article for rupees 950. পরিষ্কার হিসেব, একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটাকে যদি আমি 1060 টাকায় বিক্রি করি তাহলে আমার প্রফিট হচ্ছে, এবং সেই প্রফিটটা 20% বেশি। কার থেকে বেশি? না ওই আর্টিকেলটাকেই যদি আমি আবার 950 টাকায় বিক্রি করি, তাহলে যে লস হচ্ছে সেই লসের থেকে 20% বেশি। ক্লিয়ার? সো নেক্সট আমাকে জানতে চেয়েছে যে হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল সোল্ড টু আর্ন 20% প্রফিট। 20% প্রফিট করতে গেলে তাহলে আর্টিকেলটাকে কত দামে বিক্রি করতে হবে? স্বাভাবিক ব্যাপার, 20% প্রফিট করতে গেলে আর্টিকেলটাকে যে বিক্রি করতে হবে, সবার আগে আমাকে তার কস্ট প্রাইস জানতে হবে। কস্ট প্রাইস জানতে পারলে দেন আমি বলতে পারবো যে 20% প্রফিট করতে গেলে আর্টিকেলটাকে কত দামে বিক্রি করতে হবে। তো সবার আগে কস্ট প্রাইসটা বার করতে গেলে আমাকে আগের ইনফরমেশনগুলো হেল্প নিতে হবে। তো আমি ধরে নিলাম এখানে কস্ট প্রাইস হচ্ছে সিপি, আমি এখানে জাস্ট সিপিটাকেই কস্ট প্রাইস ধরলাম, যে এটা হলো কস্ট প্রাইস সিপি, আর্টিকেলের কস্ট প্রাইস। ওকে, এবার আর্টিকেলটাকে ফার্স্টে আমি কি করব? 1060 টাকায় বিক্রি করব, রাইট? তো এটাকে চলো 1060 টাকায় আগে বিক্রি করি। 1060 টাকা এই দামে আমি বিক্রি করলাম, এটাকে আমি নাম দিলাম SP1। ঠিক আছে, সেলিং প্রাইস 1, কারণ আমি দুবার বিক্রি করব। তো প্রথমবার আমি 1060 টাকায় বিক্রি করেছি, তাতে আমার কি হয়েছে? প্রফিট হয়েছে। প্রফিটকে আমি প্লাস লিখলাম, এটা আমার প্রফিট হয়েছে। দেন আমি আবার সিপিটাকে কি করেছি? আবার কি করেছি? আর্টিকেলটাকে আমি 950-এ বিক্রি করেছি। তো 950 এই দামে আমি বিক্রি করলাম। ক্লিয়ার? তো 950-এ যখন বিক্রি করলাম তখন আবার কি হয়েছে? লস হয়েছে। তো লস হওয়াতে আমি এটাকে মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করলাম, লস হয়েছে। এবার আমাকে বলেছে প্রশ্নে যে এই যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা ওই লসের থেকে 20% বেশি। প্রফিট লসের থেকে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। ভাই 20 মানে কত? 1/5, তাই তো? 20 মানে 1/5। এবার আমরা কি করেছি? ট্রিক অফ রেশিও ইউজ করে দেবো এখানে। ট্রিক অফ রেশিও ইউজ করলে কি হবে? সিম্পলি যার থেকে বেশি তাকে ধরা হয় কোনটা? নিচেরটা, তাই তো? যার থেকে বেশি তাকে ধরা হয় নিচেরটা, আর যত বেশি সেটা হলো উপরেরটা। তো সিম্পলি এখানে কত? 5, নিচে কে আছে? 5 আছে, তাহলে 5কে আমি কি ধরবো? প্রফিট ধরবো না লস ধরবো? প্রফিট বেশি কার থেকে? লসের থেকে বেশি, তাহলে নিচেরটাকে আমি কি ধরবো? লস ধরবো। নিচেরটাকে তাহলে লস ধরবো। লসের থেকে বেশি, লসের থেকে কত বেশি? 20% বেশি, তার মানে 5-এর 20% কত? 5-এর 20% হচ্ছে 1, তার মানে 1 বেশি। তাহলে 5-এর থেকে 1 বেশি মানে কত? 6। তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে 6। এই জায়গাটা ক্লিয়ার কিনা দেখো। যার থেকে বেশি সেটাকে নিচেরটা ধরবো, মানে 5। 5-এর থেকে বেশি কত বেশি? 20% বেশি। তো 20% মানে হচ্ছে 1, তাহলে 5 আর 1-এ 6, তাহলে কত বেশি হলো? 6 হলো। তাহলে প্রফিট কত? 6, আর লস কত? 5। তাহলে 5 ইউনিট হচ্ছে লস আর 6 ইউনিট হচ্ছে প্রফিট। ক্লিয়ার? তাহলে 5 ইউনিট লস আর 6 ইউনিট হচ্ছে প্রফিট। তাহলে এই যে মাঝের যে গ্যাপটা, অর্থাৎ 950 এসপির সাথে 1060 এসপি, এটাকে SP2 নাম দিয়ে দিই, এই সেলিং প্রাইসের সাথে এই সেলিং প্রাইসের মধ্যে যে মিডিয়ামের যে গ্যাপটা, তাহলে সেই গ্যাপটা কত হলো? না এদিকে 5 ইউনিট লস আর এদিকে 6 ইউনিট প্রফিট। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে? 11 ইউনিট হচ্ছে। ক্লিয়ার? এইটা হলো 11 ইউনিট টোটাল গ্যাপটা।
দুটো সেলিং প্রাইসের মধ্যে টোটাল গ্যাপ হলো 11 ইউনিট। আর আমি যদি টাকার হিসেব করি, দুটো সেলিং প্রাইসের মধ্যে টাকার অ্যামাউন্টের যদি হিসেব করি, তাহলে গ্যাপটা কতটা? এখানে আছে হলো 1060 আর এখানে হচ্ছে কত 950, মাইনাস করলে কত দাঁড়াবে? 1000 থেকে 900 বাদ দিলে 100 করে থাকে, আর 60 থেকে 50 দিলে কত থাকছে? 10, তার মানে 110। তাহলে আমি যদি এখানে অ্যামাউন্টের হিসেব করি তাহলে আসছে আমার 110। তাহলে এবার বলতে পারি যে এই ইউনিট গ্যাপিং যেটা 11 ইউনিট বেরিয়েছে, এটাই ইকুইভ্যালেন্ট হচ্ছে এই 110 টাকার সঙ্গে সমতুল্য, তাই তো? 110 টাকার সাথে সমতুল্য। এখানে ভ্যালুর গ্যাপিংটা হচ্ছে 110 আর ইউনিট গ্যাপিংটা হচ্ছে 11, তাহলে 11 ইউনিট সমতুল্য কার সাথে? 110 এর সাথে। এবার তুমি চাইলে প্রফিট দিয়েও আনসার বার করতে পারো, মানে সিপিটা বার করতে পারো, লস দিয়েও সিপি বার করতে পারো, যেটা দিয়ে ইচ্ছে বার করতে পারো। তো আমি সবসময় প্রফিটটা এগিয়ে যেটা আছে ওটা দিয়ে করি, প্রফিটে যেটা দিয়ে মানে সহজে ক্যালকুলেশন হবে আমি সেটা দিয়ে বার করবো। তুমি 5 দিয়েও বার করতে পারো, 6 দিয়েও বার করতে পারো, যা খুশি। তা আমি এখানে 6 দিয়ে বার করছি। 6 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত? 11 ইউনিট সমান যদি হয় 110, 1 ইউনিট মানে 10 আর 6 ইউনিট মানে হচ্ছে 60 রুপিস, তাহলে 60 টাকা। তাহলে 60 টাকা হলো মানে 6 ইউনিট মানে কি? 6 ইউনিট মানে হচ্ছে প্রফিট। তার মানে আমরা এখান থেকে বের করলাম প্রফিটটা কত? 60 টাকা প্রফিট। তার মানে 1060 টাকা হচ্ছে সেলিং প্রাইস, 1060 টাকায় বিক্রি করা হয়েছে, যার মধ্যে 60 টাকা হচ্ছে প্রফিট, 60 টাকা প্রফিট। তাহলে মানে সিপি কত? কস্ট প্রাইসটা কত? স্বাভাবিক 1000 টাকা। ক্লিয়ার? ওকে, তাহলে 60 টাকা কি বেরোলো? এখানে আমাদের সিপি বেরিয়ে গেল, মানে আমরা কস্ট প্রাইসটা পেয়ে গেছি 60 টাকা। তো এবার তো নর্মাল অঙ্ক হয়ে গেছে, বলেছে যে যদি আমাকে 20% প্রফিট করতে হয় তাহলে কত দামে বিক্রি করতে হবে। তো স্বাভাবিকভাবে 20% প্রফিট মানে সেই একই, আমরা জানি 1/5। তার মানে 5 যদি হয় কস্ট প্রাইস, 5 যদি হয় কস্ট প্রাইস, তাহলে 1 টাকা হচ্ছে প্রফিট, তাহলে সেলিং প্রাইস কত? 6 টাকা, তাই তো? 5 যদি হয় সিপি, তাহলে 1 হচ্ছে আমার প্রফিট, তাহলে সিপি প্লাস প্রফিট ইকুয়ালস টু এসপি, মানে হচ্ছে 6 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই 1000 টাকা যদি হয় সিপি, তাহলে এখানে কত আসবে? 6/5 ইন্টু 1000, দ্যাট ইজ 1200, 1200 টাকা। 1200 টাকা, অপশন ডি। ক্লিয়ার? এটাই আনসার। বোঝা গেল? আমরা এখান থেকে ইজিলি পেয়ে গেছি কি, আমাদের সিপিটা পেয়ে গেছি। তো সিপি যখন পেয়ে গেছি, বাকিটা তো আমাদের পিকআপ রেশিও ইউজ করবো, আর সিপি জানলে এসপি তো বেরিয়েই যাবে, তো সেখান থেকে আমরা বের করে নিলাম। তো বোঝা গেছে? একবার জিনিসটা আরেকবার বলে দিই। এখানে আমাকে যেটা বলেছিল যে এখানে যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা লসের থেকে 20% বেশি বলেছে। তো আমরা এখানে পিকআপ রেশিও ইউজ করেছি, 20% বেশি মানে এটাকে আমরা লস ধরলাম 5 ইউনিট, আর তাহলে প্রফিট হয়ে গেল কত? 6 ইউনিট। টোটাল গ্যাপিংটা হয়ে গেল হচ্ছে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট কার সাথে সমতুল্য? এই দুটো এসপির মধ্যে যে গ্যাপটা, এই দুটো এসপির মধ্যে গ্যাপের সঙ্গে সমতুল্য। এই দুটোর গ্যাপ কত? এই দুটোর গ্যাপ হচ্ছে 110, দুটো এসপির মধ্যে গ্যাপ 110। তাহলে 11 ইউনিট মানে হচ্ছে কত? 110। 1 ইউনিট মানে কত? আর 6 ইউনিট মানে কত? মানে আমি প্রফিটটা ধরে কাজ করলাম। 6 ইউনিট মানে হলো 60 টাকা। তাহলে 60 টাকা যদি প্রফিট হয় তাহলে কস্ট প্রাইস কত দাঁড়াবে? 1000 টাকা। সেখান থেকে বের করে নিলাম 1200 টাকায় বিক্রি করলে আমার 20% প্রফিট হবে। বোঝা গেল? এটা চলো WBCS মেন্সের অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা চলো নেক্সট, পরের অঙ্ক। চলো পরের অঙ্ক কি বলেছে? মেনসুরেশন চলে এসছে। মেনসুরেশনে কি বলা হয়েছে? বলেছে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এবিসি আছে যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? সমকোণী ত্রিভুজ। তো চট করে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ বাবা জীবনকে নিয়ে আসি। নাও, নিয়ে আসলাম একটা সমকোণী ত্রিভুজ। এবার বলেছে সমকোণী ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বি কোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। হলো বি কোণ 90 ডিগ্রি। দেন বলেছে এবি হচ্ছে 12 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 16 সেন্টিমিটার। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ, আর এটা হচ্ছে সি। তাহলে এবি যেটা আছে সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর বিসি যেটা আছে সেটা বলে দিয়েছে কত? 16 সেন্টিমিটার। বিসি 16 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমাকে বলেছে যে দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কেল ড্রন অন ডায়ামিটার এসি। এসি কে ডায়ামিটার করে, মানে এই যে এসি কে ডায়ামিটার করে একটা সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত আঁকা হয়েছে, তার এরিয়াটা জানতে চেয়েছে। দ্যাট ইজ এই যে এ, এখান থেকে সি, এই এসি কে ডায়ামিটার করে মানে ব্যাস করে একটা সেমি সার্কেল আঁকা হয়েছে, যে সেমি সার্কেলের কি চেয়েছে? আমার এরিয়া চেয়েছে। এই জায়গাটার আমার এরিয়া চাই।
এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে, WBCS মেন্সের অঙ্ক 2022-এ। তো চলো ফার্স্টে আমাকে কি করতে হবে, এই অঙ্কে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা অর্ধবৃত্তের যদি আমাকে ক্ষেত্রফল জানতে হয়, তার মানে পাই আর স্কোয়ার হচ্ছে একটা টোটাল সার্কেলের ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কোয়ার বাই 2, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2 হয়ে গেল। ওকে, তো পাই আর স্কোয়ার বাই 2 মানে হচ্ছে আমাকে এখানে আর এর ভ্যালু জানতে হবে। আর এর ভ্যালু মানে পাই আর স্কোয়ার বাই 2, এটা হচ্ছে অর্ধবৃত্তের এরিয়া। তো এখান থেকে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আর এর ভ্যালু। আর মানে কি রেডিয়াস, তো রেডিয়াস মানে কোন জায়গাটা হবে, আমি যদি এইখানটা একটা মিড পয়েন্ট নিয়ে নিই, দ্যাট ইজ যেটা নাম দিলাম আমি ও, ঠিক আছে, এই যে ও নাম দিলাম, মিড পয়েন্টটা এটা, মানে এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, তার মানে এ ও অথবা ও সি যেটাই বের করো না কেন, এ ও অথবা ও সি যেটাই বার করো সেটা হচ্ছে এই সেমি সার্কেলটার রেডিয়াস অর্থাৎ আর। তার মানে আর ইকুয়ালস টু আমরা বলতে পারি ও এ অথবা ও সি। তাহলে ও এ অথবা ও সি যেটাই আমার দরকার সেটা আমাকে বার করতে গেলে কি করতে হবে, আমাকে এসির ভ্যালুটা জানতে হবে, ঠিক আছে, কারণ এই যে ও এ এটাই মানে হচ্ছে কি এসি বাই 2, মানে এসির হাফ, তাই তো পরিষ্কার দেখা যাচ্ছে। এই মিডিলে যে আমরা কেন্দ্রবিন্দুটা ওটা নিয়েছি সেখান থেকে তোমার ও এ বা ও সি তুমি যেটাই বলো না কেন সেটা কার হাফ হবে, টোটাল যে এসি, অর্থাৎ যেটা আমার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই অতিভুজের হাফ হয়ে যাবে হচ্ছে ওসি। তার মানে আমাকে ওসি পেতে হলে, ওএ পেতে হলে এসির হাফ করে দিতে হবে, ঠিক আছে, ওএ বা ওসি পেতে হলে। তাহলে ফার্স্ট কাজ আমার কি থাকবে, ফার্স্ট কাজ আমার থাকবে হচ্ছে এর যে অতিভুজটা সেটার দৈর্ঘ্য বার করা। অতিভুজের দৈর্ঘ্য বার করতে গেলে কি করব, এখানে আমরা পাইথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে দেবো। সেটা কি, অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার মানে এবি প্লাস ভূমি অর্থাৎ বিসি তার স্কোয়ার। ক্লিয়ার? তো এখান থেকে এসি মানে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কত, 12 স্কোয়ার, 12 12 144, আর এদিকে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কত হবে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে কত 256। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে 200 আর 1 300, 56 আর 44 মানে 100, টোটাল 400। তাহলে রুট ওভার 400, রুট ওভার 400 মানে কার এটা, বাইরে কত আসবে 20, তাহলে রুট উঠে গেলে বাইরে চলে আসলো 20, তার মানে 20 সেন্টিমিটার হচ্ছে কি এই টোটাল এসি, টোটাল এসিটা চলে আসলো আমার কত 20 সেন্টিমিটার। তাহলে এসি যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ও এ কিংবা বলতে পারি ও সি যেটাই বলো না কেন সেটার ভ্যালু কত আসবে এসি বাই 2, তার মানে এসি যদি হয় 20 তাহলে ও এ বা ও সি চলে আসবে কত 10, তাহলে 10 সেন্টিমিটার যেটাকে আমরা বলতে পারি কি ওসি বা ওএ, দ্যাট ইজ আর, মানে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, রেডিয়াস। তার মানে এখানে আর যদি রেডিয়াস হয় তার মানে আর হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমরা বার করে ফেলো ইজিলি, পাই আর স্কোয়ার বাই 2, এরিয়া সমান পাই আর স্কোয়ার বাই 2, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, দ্যাট ইজ 100, অপশন ডি বি। ওকে, দেখা যাক, এখানে চলে এলে হচ্ছে পাই আর স্কোয়ার দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 50 পাই। পাই মানে তোমরা এখানে 22-এর 7 করে দাও, তার মানে 50 ইন্টু 22-এর 7, ঠিক আছে, 50 ইন্টু 22-এর 7, তার মানে 0 ডিভাইডেড বাই 7, 0 উপরে আসছে, এদিকে কত আসছে 1100, ঠিক আছে, 1100 বাই 7। দেখা যাক অপশন এ। ওকে, তো 1100-কে যদি আমি 7 দিয়ে কেটে দিই কত আসছে 7 15 105, 110 আছে তাহলে 15 দিয়ে যাই, 7 15 105, দ্যাট ইজ এখানে আসছে 50। দেখা যাচ্ছে তো, আমি এদিকটা করছি তাহলে, হ্যাঁ অপশন এ, একদমই তাই, অপশন এই হওয়ার কথা। কত আসছে 1000 বাই না 1100 এসেছিল তাই তো, 1100 ডিভাইডেড বাই 7 করে দাও, 7 15 105, তার মানে 50 আসছে, 7 7 49, 1, তার মানে 157, তাই তো, এখানে অ্যাপ্রক্সিমেট আনসারটা আমাকে নিতে হবে, তার মানে 157 সেমি স্কোয়ার। ক্লিয়ার সবার কাছে?
তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমাদের এসিটা দরকার ছিল, কারণ এসিকেই আমরা হাফ করলে সেমি সার্কেলের রেডিয়াসটা পেয়ে যাব। তো এসি ফার্স্টে বার করলাম পাইথাগোরাস উপপাদ্য থেকে, সেখান থেকে এসি বেরিয়ে যাওয়ার পর হাফ করে দিলাম, পেয়ে গেলাম রেডিয়াস, দ্যাট ইজ পাই আর স্কোয়ার বাই 2 তে ফেলে দিলাম, আনসার চলে এলো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক, অ্যাভারেজ। এটাও মেন্সেরই অঙ্ক, বাট একদম সহজ, এটা তোমরা নিজেরাই পারবে, তাও একবার করে দিচ্ছি যারা ভুলে গেছো অ্যাভারেজের চ্যাপ্টার তাদের জন্য। যে দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 15। 5টা কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 15। জানতে চেয়েছে গ্রেটেস্ট নাম্বার ইজ, সব থেকে বড় নাম্বারটা কত। আমি যখন অ্যাভারেজ শিখিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম, অ্যাভারেজ মানে আমরা কি জানি, যে কোনো কতগুলো সংখ্যার যদি আমি অ্যাভারেজ করি তার মানেটা কি, অ্যাভারেজ মানে হচ্ছে মিডিল নাম্বার, তাই তো। যে কোনো অ্যাভারেজ কিছু মানে হচ্ছে তার মিডিল নাম্বার, কতগুলো সংখ্যা হোক, কতগুলো অবজারভেশন হোক, কতগুলো টার্মস হোক, সেগুলোর যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ মানেই হচ্ছে অলওয়েজ তার মিডিল নাম্বারটা হবে। মানে আমি যদি এখানে ধরো বলি যে 1 2 3 4 5, 1 2 3 4 5 এর অ্যাভারেজ কত হবে, তো সিম্পলি তোমরা বলবে কত, 3 হবে। কি করে হবে, 5 4 9, 3 12, 2 14 আর 1 15, টোটাল কত হচ্ছে 15, ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাচ্ছি কত, 3। তাহলে মিডিল সংখ্যা কত হচ্ছে 3। তার মানে যে কোনো সংখ্যা, যতগুলো সংখ্যা বা যতগুলো অবজারভেশন হোক না কেন, তার যদি আমাকে অ্যাভারেজ জানতে চায়, অ্যাভারেজ মানেই হচ্ছে তাদের কি আসবে, মিডিল সংখ্যা হবে। তুমি বলতে পারো স্যার যদি আমি ইভেন সংখ্যাগুলো নিই তাহলেও কি তাই হবে, হ্যাঁ তাই হবে। আমি যদি এখানে করি 2 4 6, এর অ্যাভারেজ কত হবে, অবভিয়াসলি এর অ্যাভারেজ হয়ে যাবে 4। কি করে, 6 4 10 আর 2 12, আর নাম্বার অফ অবজারভেশন বা সংখ্যা কটা আছে, 3টে, ডিভাইডেড বাই 3, তার মানে কত হচ্ছে 4। এখানেও সেম জিনিস, মিডল সংখ্যা 4। ক্লিয়ার। আমি যদি এখানে বলি অড নাম্বার দিয়ে যদি হয় 5 7 9 11, এর কত হবে, এর অ্যাভারেজ কত হবে, স্বাভাবিকভাবেই ফার্স্টে আগে যোগ করে দাও, 9 আর 11 কত হচ্ছে 20, 20 আর সাথে 27, 27 আর 5 যোগ করলে কত হচ্ছে 32, হ্যাঁ 32। নাম্বার অফ অবজারভেশন কটা আছে, 4টে আছে, তো ডিভাইডেড বাই 4, 4 8 32, স্বাভাবিকভাবে মিডিল সংখ্যা হবে। এখানে কটা আছে, 4টে সংখ্যা আছে, তাহলে 4টে সংখ্যার মিডিল সংখ্যা কোনখানে হবে, এরকম একটা জায়গায় মিডিল হবে, তার মানে 7 আর 9 দুটোর মিডিল সংখ্যা কত, 8। অ্যাভারেজও আমার কত এসছে, 8। ক্লিয়ার। তার মানে আমরা যা দেখতে পাচ্ছি, সমস্ত এরকম সংখ্যা যদি দেওয়া থাকে, কনজিকিউটিভ সংখ্যাগুলো যদি পরপর পরপর, এটা কনজিকিউটিভ নাম্বার, এটা কনজিকিউটিভ ইভেন নাম্বার, এটা কনজিকিউটিভ অড নাম্বার, মানে পরপর পর, কনজিকিউটিভ মানেই হচ্ছে পরপর। তো আমি যদি পরপর কতগুলো সংখ্যা নিই, তার অ্যাভারেজ সবসময় তাদের মিডল নাম্বারটা হবে। কনজিকিউটিভ যদি ইভেন নাম্বার নিই, সেখানেও আমার মিডল নাম্বারটা হবে। যদি কনজিকিউটিভ অড নাম্বার নিই, তাহলেও সেখানে আমার তার মিডল নাম্বারটাই হবে তাদের অ্যাভারেজ। তো এখানে আমাকে বলেছে যে কনজিকিউটিভ 5 নাম্বারস বলেছে, 5খানা পরপর সংখ্যা, তার অ্যাভারেজ দিয়েই দিয়েছে কত, 15। তার মানে 15 যদি হয়, 15 যদি তাদের অ্যাভারেজ হয়, তার মানে সিম্পলি 15ই হচ্ছে মিডল নাম্বার। টোটাল নাম্বার অফ অবজারভেশন কটা বলেছে, 5টা বলেছে, তার মানে এর দুদিকে থাকবে আরো দুটো, আর এর এদিকে দুদিকে থাকবে আরো দুটো, তার মানে 15-র পরে এটা 16, এটা 17, আর এদিকে কত আসবে 14, আর এদিকে 13। তো তোমায় যদি বলতো সবচেয়ে স্মলেস্ট সংখ্যাটা কত এই সিরিজের, 13 হতো। তোমাকে বলেছে কি সবচেয়ে গ্রেটেস্ট, তার মানে হচ্ছে 17। তাহলে আনসার কত আসবে, অপশন এ 70। ক্লিয়ার সবার কাছে, একদম সিম্পল জিনিস থাকে। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট, আর বেশি করাবো না, ঠিক আছে, এটাই লাস্ট, এরপরে আবার পরের দিন হবে, অনেকগুলো হয়ে গেছে আজকে, এটাই লাস্ট। চলো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা লাস্ট অঙ্ক বলে রাখি, এই অঙ্কটা শুধুমাত্র যে মিসলেনিয়াস এসছে তা না, এটা সিজিএল এরও প্রিভিয়াস ইয়ার অঙ্ক, ঠিক আছে, যারা সিজিএল দিচ্ছ তাদেরও এটা কাজে লাগবে, সিজিএল এর প্রিভিয়াস ইয়ারে এই অঙ্ক এসছে। ফার্স্টে কি বলছে এখানে দেখি, 22টা মেন অ্যান্ড 19টা ওমেন ক্যান ডু এ কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক হচ্ছে 12 ডেজ, ওয়াইল 16টা মেন এবং 15টা ওমেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ, দেন ইন হাউ মেনি ডেজ 9টা ম্যান অ্যান্ড 4টে ওমেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তা আমরা কি জানি যে যখনই এরকম ম্যান ওমেন দিয়ে অঙ্ক থাকে, আমরা এই অঙ্কগুলো কিভাবে করেছি, কিভাবে শিখেছি আমরা অঙ্কগুলো, ফার্স্টে আমরা টোটাল ওয়ার্ককে ইকুয়াল করে নিয়েছি, তাই তো, ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি ধরে নিয়ে সেটার সাথে টোটাল ওয়ার্ককে ইকুয়াল করেছি, করে ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও বার করেছি। সেই এফিসিয়েন্সি রেশিও থেকে হয় আমরা ম্যানগুলোকে ওমেনে কনভার্ট করেছি, নাহলে ওমেনগুলোকে ম্যানে কনভার্ট করেছি।
করে নিয়ে আমরা আনসার বার করেছি। এই হচ্ছে টোটাল ফান্ডা। কিন্তু এই ফান্ডায় অঙ্ক করলাম, ইজিলি এই অঙ্কটা এই ফান্ডাতে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা 22, 19, 12 প্রত্যেকটা সংখ্যার দিকে যদি আমরা তাকাই, সংখ্যাগুলোকে একটু যদি দেখি, তাহলে আমাদেরকে ওই প্রসেসে অঙ্কটা করতেই হবে না। মানে একটা অঙ্ক আমরা পেলাম আর চটপট করে শুরু করে দিলাম গদে বাঁধা প্রসেসে, সেটা না করে একটু যদি সংখ্যাগুলো তোমরা খেয়াল করো তাহলেই বুঝতে পারবে অঙ্কটা একটা সিম্পল অঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই ফর্মে সাজানো আছে অঙ্কটা তোমাদেরকে বোকা বানানোর জন্য, আর কিচ্ছু না। দেখো একটু, আমি অঙ্কটা ফার্স্ট আগে লিখে নিই। 22টা মেন আছে, 19টা ওমেন আছে, 12 দিনে করতে পারে, তাই তো? 22টা মেন প্লাস 19টা ওমেন করতে পারে 12 দিনে, এটা বলেছে। নেক্সট যেটা বলেছে কি 13টা মেন আর 15টা ওমেন 18 দিনে। 13টা মেন 15টা ওমেন করতে পারে 18 দিনে। আর তোমাকে জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে হচ্ছে 9টা মেন এবং 4টে ওমেন কত দিনে। 9টা মেন প্লাস 4টে ওমেন কাজটা করবে কত দিনে, এই দিয়েছে। তো সিম্পলি আমরা এখানে ম্যান ওমেন ধরে করতাম, বাট আমরা এটা ম্যান ওমেন ধরে করব না। কি বলেছি আমি? সংখ্যাগুলোর দিকে একটু তাকাবে, ভালো করে দেখবে, সংখ্যাগুলো ভালো করে দেখো। 13টা ম্যান আছে, রাইট? 9টা ম্যান আছে, 13 আর 9 যোগ করলে কত হয়? 22। ক্লিয়ার? 13টা ম্যান আছে আর 9টা ম্যান আছে, যোগ করলে হয় 22টা ম্যান। সেম ভাবে ওমেন গুলোকে একবার যোগ করে দেখো তো, 15টা ওমেন 4টে ওমেন যোগ করলে কত হয়? 19টা ওমেন, হয়তো? 15টা ওমেন আর 4টে ওমেন যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 19টা ওমেন। সিম্পল। এবার আমি যদি বলি যে এবার এখানে বলি যে 13টা ম্যান প্লাস 15টা ওমেন, এটাকে পুরোটাকে আমি লিখলাম এ। 13টা ম্যান আর 15টা ওমেন পুরোটাকে আমি লিখলাম এ। তার মানে এ একটা কমপ্লিট কাজ করতে পারে 18 দিনে। ক্লিয়ার? 9টা ম্যান এবং 4টে ওমেন, এটাকে আমি লিখলাম বি। যেটা তোমাকে জানতে চেয়েছে যে বি সেই কাজটা করতে পারবে কত দিনে। আর তোমাকে এখানে 13 আর 9 যোগ করলে 22 হচ্ছে, তার মানে ইজিলি বোঝা যাচ্ছে যে এ আর বি কে যোগ করে দিলে এই পুরোটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি। দেখো বোঝা গেল? পুরোটা 22টা ম্যান এবং 19টা বয়, এই পুরোটাকে আমরা 19টা ওম্যান, পুরোটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি, কারণ এই এ আর বি কে দুটোকে যোগ করলেই তো এটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি এ প্লাস বি। তার মানে এখান থেকে সিম্পলিফাই করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এ প্লাস বি একটা কমপ্লিট কাজ করতে পারে 12 দিনে, আর শুধুমাত্র এ সেই কাজটা করতে পারে 18 দিনে। তাহলে জানতে চেয়েছে বি একা ওই কাজটা করবে কত দিনে। তাহলে ঠিক আমরা যেসব একদম পাতি যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে, ঠিক সেই অঙ্কে চলে এলো না জিনিসটা। এলসিএম করে দিলাম 36, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক। এবার এদের এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এখান থেকে এ কেটে দাও, তার মানে বি এর এফিসিয়েন্সি চলে এলো কত? 1। তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি 36/1 মানে 36 ডেজ। এটাই আনসার। কোনটা আসছে? অপশন ডি, 36 দিন। ক্লিয়ার? তার মানে অঙ্কটা ছিল যথেষ্ট বড় মাপের, যেটা আমরা ম্যান ওম্যানের এফিসিয়েন্সি তুলনা করে করতাম, সেটাকে আমরা সিম্পলি একটা যেরকম এ বির অঙ্ক থাকে সেই জায়গাতে কনভার্ট করে নিলাম, নিয়ে অঙ্কটা করলাম 36 উত্তর। ক্লিয়ার?